হ্যালো হ্যালো সাজিদ, মামনির শরীরটা ভালো নেই, ডাক্তার দেখাতে হবে। তুমি তুমি বাসায় কখন আসবে? আমার আসতে সন্দেহ হতে পারে। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। মামনি মামনি সারাদিন কেঁদেছে। আমি ডক্টর রহমানের সাথে কথা বলে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। বিকেল 5টায় সময় দিয়েছে, তার আগে চলে এসো প্লিজ। কাজের সময় কি ঝামেলা করো না, আমার এসব ভালো লাগে না। কি বললে? বলছি তন্ত্রীর শরীর খারাপ হয়েছে, তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তো পারো, আমাকে আবার এসবের মধ্যে চাচ্ছ কেন? এসব তো তোমাদেরই কাজ। আমাদের কাজ? আমাদের মানে? মানে মেয়েদের কাজ। মেয়েদের কাজ? হ্যাঁ সায়রা, আমার উপর এত নির্ভর না করে কিছুটা আত্মনির্ভরশীল হতে শেখো। আত্মনির্ভরশীল? হ্যাঁ, এখন থেকে তাই হতে চেষ্টা করব। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থাক, পাঠাতে হবে না। জরিনা, জরিনা, একটা বেবি ট্যাক্সি ডেকে আন। আচ্ছা, ধানমন্ডি যাবো। সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? মামনির শরীরটা সারাদিন খারাপ ছিল, তোমার কি আগে আসার দরকার ছিল না? দেখো, আমাদের টাকা রোজগার করে সংসার চালাতে হয়, ওসব আল্লাহ আবদার করার সময় কোথায়? তাই বলে তুমি এত রাতে আসবে? আমার ইচ্ছে হয়েছে, আমি দেরিতে এসেছি, তাতে তোমার কি? হ্যাঁ, আমি ভাবতেও পারি না তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে, আর এত রাত করে বাড়ি ফিরবে। তোর কথা জানার পরে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে না? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মেয়ে মানুষ এত বাড়াবাড়ি করছে কোন সাহসে? মেয়ে মানুষ হয়েছে বলে কি তোমার যথেষ্ট আচরণ সহ্য করতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই করতে হবে। আমারটা খাও, আমারটা পড়ো, আর আমার এই আচরণটুকু সহ্য করবে না? দেখো সাজেদ, খাওয়া পড়ার খোঁটা তুমি আমাকে দিও না। শুধু খাওয়া পড়ার জন্য আমি এ বাড়িতে আসিনি। আমার একটা ব্যক্তিত্ব আছে, সম্মান আছে, অহংকার আছে। আশা করি তুমি এই সবের মর্যাদা রাখবে। মর্যাদা, অহংকার, থাকো তুমি তোমার অহংকার। কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? মামনিকে ডাক্তার দেখাতে গিয়ে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, আর খুব ভালো একটা কাজের অফার দিয়েছে। ভাবছি ওর সাথে দেখা করে আসি। কি কি বললে? তুমি বাইরে কাজ করবে? ঘর সংসার ফেলে, মেয়েকে ফেলে তুমি বাইরে গিয়ে কাজ করবে? হ্যাঁ, তাই করব। কি দরকার তোমার বাইরে কাজ করার? নিজের হীনতা মানুষকে না জানাই বুঝি নয়? আমি লেখাপড়া জানি, আমার যোগ্যতা আছে, বাইরে কাজ করলে দোষের কি? তাছাড়া তুমি তো আত্মনির্ভরশীল হওয়ার কথা নিজের মুখেই বলেছ। ছি 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 ছি, আমার স্ত্রী হয়ে তুমি বাইরে গিয়ে কাজ করবে? মানুষ কি বলবে? আমার বন্ধু মহলে, অফিস লেভেলে রিরি পড়ে যাবে। সবাই বলবে সাজেদ চৌধুরী বউকে দিয়ে টাকা রোজগার করাচ্ছে। এটা শুধুমাত্র
টাকা রোজগারের বিষয় নয়, এটা আমার দক্ষতাকে কাজে লাগানোর বিষয়, স্বীকৃতির বিষয়, সন্তুষ্টির বিষয়, সর্বোপরি মনের চাহিদা। ওসব আকাশ কুসুম ভাবনা তোমাকে সম্পূর্ণ বাদ দিতে হবে সায়রা। মেয়ে মানুষ হয়ে জন্মেছ, ওসব চিন্তা বাদ দিয়ে ঘর সংসারের কাজে মনোনিবেশ করো, রান্না বান্না করো, স্বামীর সেবা করো। কেন বাইরে কাজ করলে অসুবিধাটা কি? আমার সংসারে হতে চলবে না, ওসব ভাবনা ছেড়ে দাও। অবাধ্য হলে পরিণতি ভালো হবে না। আমার সংসারে হতে চলবে না, ওসব ভাবনা ছেড়ে দাও। অবাধ্য হলে পরিণতি ভালো হবে না। আরে সায়রা, সায়রা এতদিন পর থেকে অনেক দিন ধরে তোর সাথে দেখা নেই। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। খুব ভালো করেছিস। কি খাবি, ঠান্ডা না গরম? না রে, কিচ্ছু খাবো না। মেয়েটা কত বড় হলো রে? এই 1.5 বছর। তোর বড়লোক স্বামীটির খবর কি? না রে, সংসার জীবন খুব ভালো কাটছে না। আমি না, তুই বিয়ে না করে ভালোই করেছি। চৌথ জীবনে সুখী হওয়া বোধহয় খুবই দুঃসাধ্য। হ্যাঁ রে, সংসার ছাড়া আর কিছু করছিস? না। সে কি, আমাদের ক্লাসে সেরা ছাত্রী ছিলি তুই। তাছাড়া গল্প কবিতা লিখে কত পুরস্কার পেয়েছিলি সেই সময়, সেসব কি তুই ভুলে গেছিস? না রে, ভুলিনি। আমি বলি কি, তুই আবার লেখালেখি শুরু কর, দেখবি সময় বেশ কেটে যাবে, আর তোর মনে চাহিদা পূরণ হবে। কতদিন এসব করি না, এখন কি আর এসব হবে? কেন হবে না? তোর লেখার হাত তো চমৎকার। আবার কলম ধর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, চেষ্টা করে দেখবো। চেষ্টা নয়, অবশ্যই লিখবি। দৈনিক মুক্তচিন্তার সম্পাদক আমার পরিচিত, আমি ফোন করে তোর কথা বলে দেব। তুই অবশ্যই তোর লেখা সেই পত্রিকায় পাঠাবি। আচ্ছা, আর তাহলে আবার আসবি। পত্রিকায় লেখার কথা ভুলিস না কিন্তু। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমি হাসি প্রকাশনী থেকে এসেছি। পত্রপত্রিকায় আপনার লেখা পড়ে আমি মুগ্ধ হয়েছি। আমাদের প্রকাশনী থেকে আপনার একটা উপন্যাস বের করতে চাই। কিন্তু আমি তো কখনো আগে উপন্যাস লিখিনি। তাতে ইচ্ছে করলেই আপনি উপন্যাস লিখতে পারবেন। বিশেষ করে মেয়েদের জীবনের বহুমুখী সমস্যাকে কেন্দ্র করে আপনার লেখাগুলি অপূর্ব। জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেগুলো আপাত দৃষ্টিতে চোখেই পড়ে না, সেগুলোকে জীবন্ত রূপে তুলে ধরতে আপনার জোরই নেই। এ ধরনের বিষয়কে ঘিরেই একটি উপন্যাস লিখে দিন। আচ্ছা, তাই দেব। এই নিন অ্যাডভান্স, বাকিটা কাজ শেষ হলে দিয়ে যাব। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। না, চল বাড়ি চল।
আমার ক্লাবের বন্ধুরা বলছিল তুমি নাকি আজকাল পত্রপত্রিকায় খুব লেখালেখি করছো। হ্যাঁ, এই বয়সে লেখালেখি করে কি হবে? রবীন্দ্রনাথ নজরুল তো হতে পারবে না। লেখালেখি করতে কোনো বয়সের প্রয়োজন হয় না। দেখো, তোমার লেখা পড়ে মানুষ আলোচনা সমালোচনা করবে, তা আমি চাই না। তার মানে তুমি আর লিখবে না, তাতে আমার মান সম্মানে হানি হয়। ও, আর স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়েরা হাত ধরে গাড়িতে বসে লং ড্রাইভে গেলে বোধহয় তোমার মান সম্মান বাড়ে। চিৎকার করো না। আমি নিজের চোখে দেখেছি একটি মেয়েকে নিয়ে তুমি গাড়িতে উঠেছো। তুমি তুমি আমাকে মারবে? তোমার বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়ে গেছে। কারোর জোরে শক্তি প্রয়োগ করলে সব সমস্যার সমাধান হয় না। আমার উচিত ছিল এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাওয়া, কিন্তু না না, আমি যাব না। কারণ আমার একটি মেয়ে রয়েছে। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে অন্যায় আচরণ সহ্য করে আমাকে এই বাড়িতে থাকতে হবে। সে সুযোগ আমি তোমাকে দেবো না। এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট ফ্রম হিয়ার। এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
কে আসলে আমারে বাঁচান? কি হয়েছে তোমার? হ্যাঁ, আগো, ভিতরে আগো। কে রে বিলকিস, কি হয়েছে? আম্মা গো, আম্মা গো, আমারে বাঁচান। আম্মা, আমারে বাঁচান। কে তুমি? কি হয়েছে? আমারে বাঁচান। ওরা আমারে ধরে লয়ে যাবো। ওরা কারা? কেন ধরে নিয়ে যাবে? ওরা ওরা জানি না। আরে এ কি, মেয়েটি তো অজ্ঞান হয়ে গেল। বিলকিস, ধরো তো ওকে, ভিতরে নিয়ে চলো। যাক, জ্ঞান ফিরেছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আম্মা, পেটে বড় খিদা। আম্মা, ওর খিদা লাগছে। বিলকিস, ওকে নিয়ে গিয়ে কিছু খেতে দাও। এই মেয়ে, তোমার নাম কি? হালিমা। বসো। এবার বলো তো ব্যাপারটা কি? আম্মা, আপনি আমার কথা শুনবেন? তাইলে শুনে, এই অবাগের কথা কেউ শুনতে চায় না। গ্রামের নাম আছিল সখীপুর। বাপ মা মরছে অনেক দিন আগে। আসিলাম ভাই ভাবির সংসারে। হে গ্রামেরই ভ্যান চালক মজিদ মিয়ার লাগে আমার বিয়া দিছিল। ওই হালিমা, হাত দে, খিদা লাগছে। ইয়ে মানে ভাত তো এখনো হয় নাই। এই মাত্র কাপড়গুলা গাটের থেকে ধুয়ে আনলাম। অন্তরে ভাত হয় নাই? ওই নবাবের বেটি, সারাদিন করছস কি? করছস কি সারাদিন? করছস কি? পরিষ্কারটা ভালো না, কল থেকে নামে নাই, রান্ধুম কেমনে? ওই সে তো একটা মাইয়া, হের লেগে তো দরদ কি লেগা? এই মায়ের লেগে আমার রান্ধন বলতে হয় নাই। মায়ের লেগে দরদ হইলে তোর বাপের বাড়ি থেকে দাসী বান্ধি আনতে পারস না। তুমি তো জানোই আমার বাইরা গরিব, এসব কার লাভ কি? গরিব হইলে মুখে মুখে এত কথা কেন? হয়তো খালি মাইয়া, এর আগেও মাইয়া হইয়া মরছে। হয়তো যদি পোলা তাইলে বুঝতাম। মাইয়া, এটা কি আমার দোষ? আল্লাহ দিলে আমি কি করুম? আমার মুখের উপর কথা, আমার মুখের উপর কথা। মাইয়া আমার মুখে তো বড় বড় কথা। অত চিল্লাস কেন? অত চিল্লাস কেন? বাইরে যা, বাইরে যাওয়ার বাড়ি থলে আমি আবার বিয়ে করব। তোমার দুটা পায়ে ধরি, তুমি বিয়া করো না। পরের ভবিষ্যতের কথা একটু ভাবো। ওই সব শোক না কথায় আমার মন ভরবো না, বুঝছিস? বাইরে এবার কিন্তু যদি যাইতে হয় তোমার তালাক দিয়ে যাবো। তুই তালাক দিবি? তুই মাইয়া মানুষ আবার তালাক দেয় কেমনে? মাইয়ারাও তালাক দিবার পারে। স্কুলের মাস্টার সব আবার কইছে তোমার মতো জালিমের ঘর আমি করুম না, আমি তালাকের কাগজ পাঠাই দিব। পরিরে আমি নিয়ে যাবো। ওই পরি হইছে আমার মাইয়া, আমার। তুই লইয়া কই যাবে? হ্যাঁ, তুই যা। তারপর ভাই সংসারে ফিরাইলাম। ভাবি আমারে কইল আমার দায়িত্ব তারা নিতে পারবো না। স্বামীরে তালাক দিলাম ঠিকই, কিন্তু পরের টালে আবার ছুটে গেলাম মজিদ মিয়ার বাড়ি। গিয়া দেখলাম হে নতুন বউ ঘরে আছে।
পরি আমি দেখতে আইছি। আমার পরি কই? ওরে আমি লয়ে যাবো। তোর পরি পাখা লাগাইয়া আকাশে উড়ে গেছে। আকাশে উড়ে যাবো কেন? তোমার পায়ে ধরি, ওরে দাও, ওরে আমি লয়ে যাবো। তোর পরি রে দিমু, কই তোর দিমু? পরি এখানে থাকলে তো দিমু। কই গেছে আমার পরি? কই দেব? তোমার মাইয়া আমার সংসারে থাকবো কেন? তাই হেরে 1000 টাকায় আমার স্বামী বেচতে দিছে। এবার বুঝছো? কি কইলা? আমার পরিরে 1000 টাকা বেচা দিছে। থাক, কেঁদো না। তার নাই এসবের সমাধান হবে না। মনটাকে শক্ত করো। এরপর শহরে এলাম কামের আশায়, 2 বেলা পেট ভরা খাওয়ানোর আশায়। কিন্তু আজ 3 দিন ধরে পেটে কোনো দানা পানি পড়ে নাই। বস্তিতে আসিলাম, কিন্তু সেইখানে ইজ্জত বাঁচায় থাকতে পারলাম না। কতগুলা জানোয়ার আমার ইজ্জত নষ্ট করতে চাইলো, এখান থেকে পালায় বাঁচলাম। তুমি এখন আমার এখানেই থাকো, এখানে তোমার কোনো ভয় নেই। আম্মা, আপনি এত ভালো মানুষ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। অনেক রাত হয়ে গেছে, এখন তুমি ঘুমোতে যাও। কাল সকালে আবার কথা হবে, কেমন? মা, আমি যাচ্ছি। নাস্তা না খেয়ে যাবি? হ্যাঁ মা, আজ অফিসে অনেক জরুরি কাজ আছে। বড় স্যার বলেছেন একটু তাড়াতাড়ি যেতে। চল মা, চট করে কিছু মুখে দিয়ে যাবি, খালি পেটে বেরোবি। উহ মা, তুমি আমাকে নিয়ে তো ভাবো কেন বলো তো? একবেলা না খেলে কিচ্ছু হয় না। তোকে নিয়ে ভাববো না? তুই ছাড়া আমার কি আছে বল? আচ্ছা হয়েছে, এবার চলো। এখন আমি যাই মা, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা, তুই যতক্ষণ বাড়িতে না ফিরিস ততক্ষণ পর্যন্ত আমার ভীষণ চিন্তা থাকে। আচ্ছা ঠিক আছে, আসি মা। সাজেদ, তন্তিকে আমি আমার আদর্শে মানুষ করেছি, আর্কিটেক্ট বানিয়েছি। তোমার ছায়া ওর উপর এতটুকু পড়তে দিইনি। তন্তি এখন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আমার এখন আর কোনো দুঃখ নেই। আম্মা, তাইলে আমি আসি, যত তাড়াতাড়ি পারি ফিরে আসুন। আচ্ছা এসো। আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে
আপনার কাজের দক্ষতা এবং একাগ্রতা লক্ষ্য করে কোম্পানি আপনাকে পদোন্নতি প্রদান করছে। ম্যাডাম, বড় স্যার আপনাকে ডাকে। তুমি যাও, আমি আসছি। মিস চৌধুরী, কংগ্রাচুলেশন। আপনার প্রমোশনের খবর শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। বড় স্যারও আমাকে কংগ্রেচুলেট করেছেন, আর আরো অনেক বড় কাজের দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছেন। আশা করি আপনি নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করতে পারবেন। ওনার মতো দান মেরিট সুন্দরী হলে আমরাও বড় কাজের দায়িত্বে পেতাম। হোয়াট? কি বলতে চান আপনি? আমার কি প্রমোশন পাওয়ার যোগ্যতা নেই? যোগ্যতা আছে, তবে এই টিমের সাফল্যে আপনারা এমন ঈর্ষাবোধ করছেন কেন? ছি! মা, তুমি আমাকে নিয়ে তো ভাবো কেন বলো তো? একবেলা না খেলে কিচ্ছু হয় না। তোকে নিয়ে ভাবো না, তুই ছাড়া আমার কি আছে বল? আম্মা, আপনার চা। আম্মা, কি একটা কথা জিগাই। বল? আপা এত সকাল সকাল কই যায়? অফিসে। বুঝলি হালিমা, ওই একটা মেয়ের দিকে চেয়ে আমি আজও বেঁচে আছি। আম্মা, বেয়াদবি মাফ করবেন। এই বাড়িতে আপনি আর আপাই থাকেন, আব্বা যান কই? তারে তো দেখি না। নেই, সে আজ থেকেও নেই। ও মা, এ কেমন কথা? আপনারা বড় লোক, আপনার যেমন দুঃখ কষ্ট আল্লাহ দিছে। হ্যাঁ, কথাই বলে না, সব ছাগলের একইরা। তার মাইনে আমার একটু খুইলা কোন আম্মা। এ বাড়িতে যখন আছিস সবই জানতে পারবি। দেখ তো হালিমা কে এলো। আরে মামনি, তুই এত সকাল সকাল ফিরেছে? কি হয়েছে মা? আমাকে খুলে বল। মা, আমি চাকরিতে রিজাইন দিয়েছি। কেন রিজাইন দিয়েছিস কেন? এমনিতেই। তাতে মন খারাপের কি আছে? দরকার হলে অন্য চাকরি করবি। আর চাকরি নয় মা, আমি ভাবছি স্বাধীনভাবে কোনো কিছু করার চেষ্টা করব। আর কারো অধীনে থেকে কাজ করা আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। বেশ, তো তাই চেষ্টা করবি।
হালিমা, তুমি লেখাপড়া জানো? না আম্মা, তা সেলাই কেমন জানি কিছু কিছু। বেশ ভালো, আমি তোমাকে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়ে দেবো, সেলাই শিখবে। যে আম্মা, সারাটা দিন অবসর বয়া কাটাই, আমার ভালো লাগে না, আমি সেলাই শিখুম। ভালো সেলাই করতে পারলে ওরাই তোমাকে কাজের কন্ট্রাক্ট দেবে। কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে পারলে ভালো পয়সা রোজগার করতে পারবে। আপনি ঠিকই কইছেন আম্মা, সব মায়া মানুষ যদি রোজগার করতে পারতো তাইলে মাইয়া মানুষের এত দুঃখ কষ্ট থাকতো না। হ্যাঁ, সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। মে আই কাম ইন, স্যার? আসুন। থ্যাংক ইউ। পত্রিকায় বিজ্ঞাপন দেখে এলাম আপনার ফার্মে কন্ট্রাক্ট বেসিসে আর্কিটেক্ট ডিজাইনার প্রয়োজন। এর আগে কোথাও কাজ করেছেন? জি, কাজ করেছি। দ্যাটস গুড। দেখুন তো এই প্ল্যানটা, এটাকে নতুন ডিজাইন করে আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আপনার কবে লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, কালই আমি আপনাকে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনার অফিসটা কোথায়? আপাতত আমার বাড়িতেই আমি বসি, দু একটা কাজ করার পর সেপারেট অফিস নিয়ে নেব। ঠিক আছে, কাল তাহলে আপনার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি তাহলে। হালিমা, তুই? তুমি তুমি কখন? গেরাম থন। গেরামে বড় অভাব, আয় রোজগার নাই, রোজগারের আশায় শহরে এলাম। ও হালিমা, যাইস না, খাড়া। হালিমা, তুই নাকি অনেক বড় লোকের বাড়িতে থাকস, কাম করে অনেক টাকা পয়সা রোজগার করস। হ্যাঁ করি, তা দিয়ে তোমার দরকার কি? হালিমা, আমি তোরে ঘরে নিতে চাই। পাগল নাকি? তোমার লাগে আমার তালাক হয়ে গেছে না? তা হোক, হিল্লা কইরা আমি তোরে আবার ঘরে নিই। আমি তো তোমার ঘরে যাবো না, তাছাড়া তোমার নতুন বউ আছে না? চলে গেছে, আমার সংসারে অভাব থেকে চলে গেছে। এরপর আমি বুঝলাম তোরে বাইর করে দেওয়ানটা আমার বড় অন্যায় হয়েছে, আমার মাফ করে দে হালিমা। ও এখন বুঝি আমার কামাই রোজগার দেখছো, তাই না? আল্লাহ আমার দিন ফিরাইছে। কারণ অকারণে প্রতিদিন কি মারি না আমারে মারছো, সীমারের মতো আমার 1 বছরের পরে যে তুমি টাকার লোভে বেচা দিছো, আমি তোমার কোনোদিন মাপ দিতে পারুম না। তুমি আমার কোনোদিন রাস্তাঘাটে ডাকবা না, যাও। হালিমা, মাপ দিবার পারি যদি সত্যি করে তুমি একটা কথা কও। কি কথা? সত্যি করে কও তো, আমার পরিরে তুমি কার কাছে বেচছো? রমেশ ব্যাপারীর কাছে। ইংলিশ ব্যাপারীর কাছে? ঢাকায় আর শুনছি সে তো মাইয়া মানুষ চালানোর ব্যবসা করে। হ, আমিও শুনছি। হে রাস্তার আর চিনি। আমারে আমারে নিয়ে যাবে সেখানে, যদি পরিরে। হে আশা করে লাভ নাই, কতদিন হয়ে গেল, পুরীরে কি রাখছে এখনো? এতদিনে বর্ডার পার করে দিবার পরে। তবু তবু তুমি আমারে নিয়ে চলো সেখানে। আচ্ছা, আসো, ওঠো।
রবীন্দ্র বাড়ি কই? বাড়ছে নাই, কই গেছে? একটু আড়ে গেছে। ও আমি তো পুরা বান্ধে। ও রমেশ ব্যাপারে আগে বিয়া গেছি, এইবার বিয়া যাবো বুঝছে। এই কোন আইছিল, কোন হাটে গেছে? আরে আরে বসেন কি? দাঁড়িয়ে বসেন না, দাঁড়িয়ে বসেন না। বসেন না, বসেন না। হায় হায় রে, মায়ের কাছে মেরে গেল। আমি আর রমেশ ব্যাপারে কি জবাব দিব? রমেশ ব্যাপারে তো আমার মাইরে হারাইবো, আমারে মাইরে হারাইবো। আমার স্বামী এই পরীরে রমেশ ব্যাপারীর কাছে বেচা দিছিল। আমার পরীরে ওইখান থেকে লয়ে আইছি। নিজের মেয়েকে বেঁচে দিয়েছিলে? তুমি থাকো এখানে। রমেশ ব্যাপারে জায়গাটা তুমি চেনো? হাসিনি চলো আমার সঙ্গে। তুমি কোথায় ছিলে? মানে এটা কি? আম্মা দেখেন, আমি আমার পরীরে খুঁজে পাইছি। পরীকে পেয়েছো? সবই আল্লাহর ইচ্ছে। এই পরীর জালিমবাগ মজিদ মিয়া যে টাকার লোক আমার পরীরে বেচে দিছিল, তারে পুলিশে ধরে লয়ে গেছে। সে তার ভুল বুঝতে পাইরা আবার আমার বিয়া করতে চাইছে। হালিমা, তুমি মন খারাপ করো না। নারী পাচার, শিশু পাচারের মতো জঘন্য কাজ করতে যে সাহায্য করেছে তার শাস্তি হওয়া উচিত। হ্যালো, কে বলছেন? আমি তুষার বলছি। কি খবর, ভালো আছেন? না, ভালো নেই। আপনি ইমোশনালি চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলেন, কাজটা কি ঠিক হলো? দেখুন, কারো করুণার পাত্রী হয়ে কিংবা বৈষম্যের শিকার হয়ে কাজ করতে আমি শিখিনি। আমার যোগ্যতা আছে, সে যোগ্যতার বলে আমি সসম্মানে কাজ করতে চাই। আপনি কি এখন কিছু করছেন? হ্যাঁ, একটি প্রথম সারির ফার্মে কন্ট্রাক্ট বেসিসে কাজ করছি। খুব ভালো কথা। আমি যদি আপনার দলে যোগ দেই, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনার তো চাকরি। ছেড়ে দেব। আপনি যেখানে নেই সেখানে আমার কিছুই ভালো লাগে না। তাহলে কালকে আপনার বাসা হয়ে আপনার সাথে আপনার নতুন অফিসে যাব, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকজনকে নতুন করে ডিজাইন করতে দিয়েছি। আশা করি আপনাকে স্যাটিসফাই করতে পারবো। মে আই কাম ইন? আসুন আসুন। আচ্ছা, রাখি। বসুন। এই নিন, কাজটা করে এনেছি। এক্সিলেন্ট। এত চমৎকার ভাবে আপনি প্রবলেমটা সলভ করেছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। ও, এনার সাথে তো আপনার পরিচয় হয়নি। ইনি তুষার আহমেদ, খুব ভালো একজন আর্কিটেক্ট। তাই নাকি? নাইস মিটিং। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? নিশ্চয়ই। তাহলে কাল থেকে আপনারা ফুল ফেজের কাজে লেগে যান।
থ্যাংক ইউ স্যার। আপনার বাসাটা যেন কোথায়? ওই তো ধানমন্ডি 5 নম্বরে। আসেন না একদিন আমাদের বাসায়। যাব। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। আশ্চর্য, মেয়েটির প্রতি এত মায়া পড়ে গেল কেন? মনে হয় মেয়েটি আমার অনেক দিনের ছিল। সাজিদ সাহেব লোকটা এত ভালো, মনে হয় খুব কাছের মানুষ, একেবারে আপনজন। আমি বুঝি খুব দূরের মানুষ, আপন হতে পারি না। আমার খুব ভয় হয় চারিদিকের অবস্থা দেখে। বৈষম্য আর নির্যাতনের শিকার হয়ে আমি থাকতে চাই না। আমার মার জীবনে আমি তো দেখলাম, আমার যিনি বাবা ছিলেন তিনি মাকে খুব মানসিক যন্ত্রণা দিয়েছেন, কোনো কিছুই সহজভাবে মেনে নিতে পারেননি। আমিও মেয়েদের সম অধিকারে বিশ্বাসী। নিউটনের 3rd লকে আমি মনে প্রাণে বিশ্বাসী। এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সেই দিন এসে গেছে, মেয়েরা এখন সমাজের সর্বস্তরে প্রাধান্য পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে। আমাদের ব্যাপারটা কি তোমার মার কাছে বলবে, নাকি আমি আমার মাকে তোমার মার কাছে পাঠাবো? আমার মা খুবই ভালো মানুষ, সময় হলে আমি বলবো। তারপর তোমার মাকে পাঠিও ফর্মালিটিসের জন্য। আমাকে একটু সময় দাও। সাজেদ সাহেবের কাজটা করতে পারলে মার্কেটে আমাদের নামটা ছড়িয়ে পড়বে, তখন আমাদের ভিতটা শক্ত হবে। যেমন তোমার অভিরুচি, আগে ছিল কর্তার ইচ্ছায় কর্ম, এখন থেকে হবে কর্ত্রীর ইচ্ছায় কর্ম। মনে রেখো কথাটা। মা, 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 তুমি এখানে? তোমাকে আমার একটা কথা বলার। কি ব্যাপার? আজ আমার মামনিকে বড় খুশি খুশি লাগছে। মা, আমরা যে ফার্মে কন্ট্রাক্টে কাজ করি, সেই ফার্মের মালিক এত ভালো মানুষ, আমাকে একেবারে নিজের মেয়ের মতো আদর করেন। তিনি আজ আমাদের বাসায় আসবেন। বেশ তো। মা, তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো। আহা, তোর চিন্তা করতে হবে না, আমি আর বুয়া মিলে সব ব্যবস্থা করে দেবো। ওকে মা, বসো না মা। ও মা, আরেকটা কথা। কি? আগামী শুক্রবার তুষারের মা আসবে তোমার সাথে দেখা করতে। কেন? আমাদের বিয়ের ব্যাপারটা বলতে। বেশ তো, ভালো কথা। হালিমা, হালিমা, দেখ তো কে এলো, দরজাটা খুলে দে। আমার গ্রামের বন্ধুরা বলছিল তুমি নাকি আজকাল পত্রপত্রিকায় খুব লেখালেখি করছো। এই বয়সে লেখালেখি করে কি হবে? রবীন্দ্রনাথ নজরুল তো হতে পারবে না। লেখালেখি করতে কোনো বয়সের প্রয়োজন হয় না। দেখো, তোমার লেখা পড়ে মানুষ আলোচনা সমালোচনা করবে, তা আমি চাই না। আর মানে তুমি আর লিখবে না, তাতে আমার মান সম্মানের হানি হয়। ও, আর স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়েরা হাত ধরে
গাড়িতে বসে লং ড্রাইভে গেলে বোধহয় তোমার মান সম্মান বাড়ি। চিৎকার করো না, আমি নিজের চোখে দেখেছি একটি মেয়েকে নিয়ে তুমি গাড়িতে উঠেছো। তুমি তুমি আমাকে মারবে? তোমার বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়ে গেছে। শক্তি প্রয়োগ করলে সব সমস্যার সমাধান হয় না। এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out from here! না, এই লোকটা এখানে বসবে না। মা, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভদ্রতার মুখোশ পরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে যে কত বড় ভণ্ড অত্যাচারী তা তুই জানিস না। মা, তোমার কি মাথা খারাপ হলো? ওকে বলে দে যে মেয়েরা কারো হাতের খেলার পুতুল নয়, যে যেভাবে ইচ্ছা নাচাবে। মা, ওকে বলতে দাও তন্ত্রী। আসলে সায়রা, তোমার ওপর আমি অনেক অত্যাচার অবিচার করেছি, আমাকে তুমি মাফ করে দাও। মা, আমি কিছুই বুঝতে পারছি না। এই তো জন্মদাতা পিতা, যার কাছে আমি নারী হিসাবে মর্যাদা পাইনি, যার অন্যায় আচরণে দিনের পর দিন আমি মানসিক যন্ত্রণা ভোগ করেছি, শেষ পর্যন্ত তোকে নিয়ে আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। তুমি আমার বাবা, কিন্তু কিন্তু মা, যে বাবার সম্পর্কে আমি তোমার কাছ থেকে জেনেছি, আমি তো এনার সাথে তার কোনো মিল পাচ্ছি না। মা, হ্যাঁ মা তন্ত্রী, আমি তোর সেই হতভাগ্য পিতা। আমার জীবনে অনেক বড় ভুল করেছি আমি। মানুষ হিসেবে তোর মা অনেক বড়, যাতে আমি আগে বুঝতে পারিনি, মূল্যায়ন করিনি, তার যোগ্যতার স্বীকৃতি দিইনি। তোর প্রতিও আমি আমার সঠিক দায়িত্ব পালন করিনি। তোরা আমাকে শাস্তি দে। তন্ত্রী, ওকে যেতে বল, ও যেন আর কোনোদিন এই বাড়িতে না আসে। তন্ত্রী, আর তোর সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। সায়রা, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, তবু এত বড় শাস্তি আমাকে দিও না। এতদিন পর তোমাকে আর তন্ত্রীমাকে কাছে পেয়ে আমি হারাতে পারবো না। কোন অধিকারে তুমি তন্ত্রীকে কাছে পেতে চাও? সসম্মানে তুমি এখান থেকে চলে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। মা, বাবাকে এতদিন পর এত কাছে পেয়েও তুমি, মা তুমি। তন্ত্রী, তুই তোর বাবার কাছে চলে যা। আমার বাকি জীবনে ওই লোকটাকে প্রয়োজন নেই, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মা ঠিকই বলছে, ওনার সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। আমি চলে যাচ্ছি, তবে মাঝে মাঝে আমি আসবো আমার তন্ত্রী মাকে দেখতে, তাতে যেন তোমার মা আপত্তি না করে। হ্যাঁ, আরেকটা কথা, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমার একমাত্র কন্যা তন্ত্রী চৌধুরীর নামে উইল করে দেব। এখন থেকে আমার তন্ত্রী মাই আমার ব্যবসা দেখাশোনা করবে।
বাবা, বাবা তুমি যেও না বাবা, আমি ওসব কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই বাবা, আমি শুধু তোমাকে চাই। খোদা হাফেজ।